এখানে যে এক্সাম্পল 3 যেটা আছে, এক্সাম্পল 3টা আসলে আর কিছুই না, জাস্ট এক্সাম্পল 2 এরই একটা এক্সটেনশন। এক্সাম্পল 2 এর যে স্টেপ 5 আমরা যেটা করছিলাম লোকাল বাটলিং সেক, সেটা এখানে এক্সাম্পল 3 হিসেবে দেখানো হয়েছে। সো এক্সাম্পল 3টা আলাদা কোনো ম্যাথ কিছুই না। এই যে ফ্লেঞ্জের জন্য লোকাল বাটলিং সেক, ওয়েবের জন্য লোকাল বাটলিং সেক, ওইগুলো অলরেডি আমরা এক্সাম্পল 2 এর স্টেপ 5 এর মধ্যে করে আসছি। এখানে এক্সাম্পল 3 আসলে আলাদা কোনো ম্যাথ হিসেবে নাই। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হলো এক্সাম্পল 4 এ যেটা আছে, যে ডিজাইন অফ স্টিল কলাম। মানে এর আগে যে দুটো আমরা প্রবলেম করছি, প্রবলেম 1 আর প্রবলেম 2, সেখানে মেইনলি আমরা ডিজাইন করি না, সেখানে মেইনলি আমরা অ্যানালাইসিস করছি। এক্সিস্টিং একটা স্টিল কলাম ছিল, একটা স্টিল কলামের সেকশন বলা ছিল, সেখান থেকে আমরা আর কি একটা স্টিল কলাম অ্যানালাইসিস করছি। ওইটা আমাদের আজকের ক্লাসের মেইন টপিক। তার আগে ওইটা আছে এক্সাম্পল 5 এ, ডিজাইন যেটা সেটা এক্সাম্পল 5 এ, যে জাস্ট বিভিন্ন আমাদের লোড কন্ডিশন দেওয়া আছে, লোডের ভ্যালুগুলো দেওয়া আছে, সেখান থেকে আসলে কিভাবে একটা কলাম ডিজাইন করতে হয় সেটা আছে এক্সাম্পল 5 এ। আর এক্সাম্পল 4 এ যেটা আছে সেটাও একটা অ্যানালাইসিস আছে। এখানে একটা ডাইরেক্ট একটা এক্সাম মানে কলাম সেকশন দেওয়া আছে, ডাইরেক্ট একটা কলামের নাম দেওয়া আছে, বিভিন্ন প্রপার্টিজ দেওয়া আছে, এখান থেকে অ্যানালাইসিস করে এর ডিজাইন স্ট্রেংথ কত হবে সেই জিনিসটা বের করতে বলতেছে। তো এক্সাম্পল 2 যেটা করছি আর এক্সাম্পল 4 যেটা করছি হুবহু সেম, শুধুমাত্র প্রথম স্টেপ 1 এ হালকা একটু চেঞ্জ আছে। তাছাড়া মোটামুটি স্টেপ 2 থেকে 5 পর্যন্ত যা করছি একদম হুবহু সেম। এটা খুবই সিম্পল একটা প্রবলেম। আমরা প্রথমে এটা দেখি, এরপরে ডিজাইনে যাই। এক্সাম্পল 4 এ যেটা বলতেছে ডিটারমাইন দ্য ডিজাইন স্ট্রেংথ অফ এন ASTM A992 W14 into 134 কলাম। তার মানে হলো এখানে স্টিল যেটা, সেই স্টিলটার বলে দিছে A992। A992 স্টিল হলে আমরা জানি FY হয় 50 KSI, আর FU যেটা সেটা হয় 65 KSI। আর যে কলামটা আমরা ইউজ করছি সেই কলামের সেকশন বলা আছে W14 into 132, দ্যাট ইজ এ পার্ট অফ এ ব্রেস্ট ফ্রেম। তারপরে বলতেছে অ্যাজিউম দ্য ফিজিক্যাল লেন্থ, তার মানে কলামের লেন্থ বলা আছে 30 ফিট। এরপরের ইনফরমেশনটা দেওয়া আছে দ্য ইন্ডস আর পিনড, তার মানে দুই পাশেই দুইটা ইন্ডেই ইন্ড সাপোর্ট হিসেবে পিন সাপোর্ট দেওয়া আছে। এরপরে বলতেছে দ্য কলাম ইজ ব্রেসড এট ইন্ডস অনলি ফর এক্স এক্স অ্যাক্সিস, তার মানে হলো এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে কলামটা শুধুমাত্র ব্রেসিং দেওয়া আছে উপরে এবং নিচে। তার মানে এটা যদি একটু ভিজুয়ালাইজ করি, তাহলে দেখেন এটা যদি একটা কলাম হয়, তাহলে এক্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস কি জিনিস সেটা আপনাদেরকে গত ক্লাসে বুঝাইছিলাম, সরাসরি দেখাইছিলাম। এই মেজর অ্যাক্সিসের জন্য, এক্স অ্যাক্সিসের জন্য বলা আছে শুধুমাত্র এইখানে সাপোর্ট আছে আর এইখানে সাপোর্ট আছে, এই দুইটা জায়গায় সাপোর্ট আছে। বলতেছে ইন্ডস অনলি ফর এক্স এক্স অ্যাক্সিস অ্যান্ড ব্রেসড এট ইন্ডস অ্যান্ড মিড হাইট ফর ওয়াই ওয়াই অ্যাক্সিস। তার মানে মাইনর অ্যাক্সিসের জন্য এই যে এই দুই ইন্ডেও ব্রেসিং করা আছে, অর্থাৎ দুই ইন্ডেও সাপোর্ট আছে। আবার একদম মিড হাইট যেটা, অর্থাৎ কলামটার মাঝখানে মানে 15 ফিটের এখানে আলাদা একটা সাপোর্ট দেওয়া আছে ওয়াই অ্যাক্সিসের জন্য বা মাইনর অ্যাক্সিসের জন্য। তো এইরকম কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে আমাদের এই যে কলামটা আছে সেই কলামটার ডিজাইন স্ট্রেংথ বের করতে বলতেছে। তাহলে লাস্ট ক্লাসে আমরা যে প্রবলেমটা করলাম সেটার সাথে এটার ডিফারেন্সটা কি? আগের 2 নম্বর এক্সাম্পল বা লাস্ট ক্লাসের প্রবলেমটাতে শুধুমাত্র এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটার জন্য শুধুমাত্র এই সাপোর্টে, সরি, দুই ইন্ডে সাপোর্ট ছিল, মাঝখানে কোনো ব্রেসিং ছিল না। আর এক্সাম্পল 4 বা আজকের প্রবলেমটার মধ্যে পার্থক্যটা হলো এই এক্স অ্যাক্সিসে শুধুমাত্র দুই পাশেই সাপোর্ট আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসে আবার কি আছে, ওয়াই অ্যাক্সিসে মাঝখানেও একটা সাপোর্ট আছে বা মাঝখানেও একটা ব্রেসিং আছে। এতটুকুই পার্থক্য। তো যদি ব্রেসিং, মাঝখানে ব্রেসিং থাকে বা সাপোর্ট সাপোর্ট থাকে, তাহলে কি চেঞ্জ হবে বা কতটুকু কি হবে সেটা আমরা আজকে সলিউশনে এটা দেখি। সো অলরেডি আমি আপনাদের এই হ্যান্ড ক্যালকুলেশনের যে সলিউশনটা, এটা অলরেডি আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিছি। আমাদের এখানে যে এআইসি যে ম্যানুয়াল আছে, এখানে আসলে প্রয়োজনীয় অনেক কিছুই লেখা আছে। তো সেটার তুলনায় আমরা এটাকে বেশি কনভিনিয়েন্ট, এটাকে বেশি ইজি মনে করতেছি, তাই আমরা এখান থেকেই সলিউশনটা দেখি। সো এখানে আমাদের প্রথমে গিভেন দ্যাট দিয়ে জাস্ট গিভেন যে সমস্ত ইনফরমেশন গুলা সেগুলো লেখা আছে, যে এএসটিএম, যেহেতু এএসটিএম এ 992 স্টিল, সো FY 50 KSI স্টিল সেকশন বা কলামের সেকশনটা বলা আছে W14 into 132। আর দেখেন এল এক্স, এল এক্স কথাটার মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স বা এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ। তো এক্স অ্যাক্সিস বরাবর আমি যেটা দেখাইলাম, যে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কন্ডিশনে বলে দিছে শুধুমাত্র দুইটা ইন্ড বা দুইটা শেষ প্রান্তে শুধুমাত্র সাপোর্ট আছে। তার মানে কি এখানে মাঝখানে যে লেন্থটা সেটাকে কোনো কিছু দ্বারা ভাগ করা হয় নাই, মাঝখানে কোনো সাপোর্ট নাই।
তাই এলএক্স ইকুয়াল টু লেখা হয়েছে 30 ফিট, এই যে ব্র্যাকেটে লিখে দিছি নট ব্রেসড, মানে মাঝখানে কোনো ব্রেসিং নাই। আর ওয়াই অ্যাক্সিস বরাবর বা মাইনর অ্যাক্সিস বরাবর যে লেন্থ সেটা 15 ফিট। কেন 15 ফিট? এই যে ব্র্যাকেটে লিখে দিছি ব্রেস্ট অ্যাট মিড হাইট। তার মানে প্রশ্নতে আমাকে বলা আছে, যে প্রশ্নতে বলা আছে ইন্ডেও সাপোর্ট আছে আবার মিড হাইটেও সাপোর্ট আছে। তাহলে মিড হাইটে যদি সাপোর্ট থাকে, এইখানে যদি একটা সাপোর্ট থাকে, তাহলে দেখেন এখান থেকে এটুকু লেন্থ কত, টোটাল লেন্থটা যদি 30 হয়, তাহলে মাঝখানে একটা সাপোর্ট থাকলে এই সাপোর্টটা এই আনসাপোর্টেড লেন্থটুকুকে দুই ভাগে ভাগ করে দিবে। তাই আমরা 30 ভাগ 2 করে এখান থেকে এল ওয়াই বা মাইনর অ্যাক্সিস বরাবর কলামটার লেন্থ পাইতেছি 15 ফিট। এরপরে আমাদের যে কাজ ছিল স্টেপ 1 থেকে যা কাজ ছিল হুবহু সেম। স্টেপ 1 এ আমরা কি করতাম, স্লেন্ডারনেস রেশিও বের করতাম। তো স্লেন্ডারনেস রেশিও আমরা কি করতাম, প্রথমে একবার একটা মেজর অ্যাক্সিসের জন্য বের করতাম, তারপরে মাইনর অ্যাক্সিসের জন্য বের করতাম। তো মেজর অ্যাক্সিসের জন্য ফর্মুলা কি ছিল, কে এক্স এল এক্স ডিভাইডেড বাই আর এক্স ইন্টু পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। তাহলে আমাদের এখানে প্রশ্নতে বলাই আছে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দুইটার জন্য দুই প্রান্তেই পিন সাপোর্ট থাকে। যদি পিন সাপোর্ট থাকে দুই প্রান্তে, তাহলে আমরা জানি কে এক্স এর ভ্যালু বা কে এর ভ্যালুটা হয় 1, সেটাই এখানে বসানো আছে। পাশে আমি ডান পাশে লিখেও দিছি, দেখেন এখানে কে এক্স এর ভ্যালুটা 1, এল এক্স এর ভ্যালুটা যেহেতু 30 ফিট, এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে আসলে 360 ইঞ্চি, 360 ইঞ্চি। তার সাথে আর এক্স আমরা কোথা থেকে পাবো, আর এক্স পাবো হলো এআইএসসি টেবিল থেকে। কিভাবে ভ্যালু বের করতে হয় সেটাও আমি গত ক্লাসে দেখাইছিলাম, গত ফ্রাইডেতে দেখাইছিলাম। কারোর যদি সমস্যা থাকে তারপর আমরা নেক্সট ফ্রাইডেতে অবশ্যই এই যে টেবিলটা দিছিলাম এআইএসসি টেবিল, সেটা প্রিন্ট আউট নিয়ে আসেন, তাহলে সেখান থেকে একদম ফিজিক্যালি ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো টেবিল থেকে আর এক্স এর ভ্যালু পাইছি 6.28, পাই এর ভ্যালু 3.1416, তার সাথে রুট ওভার এফ ওয়াই এ 992 স্টিলের জন্য 50 কেএসআই, আর স্টিলের জন্য ই এর ভ্যালু হলো 29,000 কেএসআই। তো এটা পুরোটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে, সিলিন্ডার রেশিও ল্যামডা এক্স আসে 0.76। সেম প্রসেস, এখন ল্যামডা ওয়াই বের করব। কে ওয়াই যেহেতু মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দুইটাতেই কে এর ভ্যালু 1, তো সেখানে 1 বসাইছি। এল ওয়াই হলো 15 ফিট, এল ওয়াই এখানে দেখতেছি যেহেতু মাঝখানে ব্রেসিং দেওয়া আছে 15 ফিট, এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে আসে 180 ইঞ্চি। আর আর ওয়াই যেটা, সেটা সেম এআইসি টেবিল থেকে পাইছি 3.76, পায়ের ভ্যালু 3.1416। এখানে আজা এফ ওয়াই আর ই এটার ভ্যালু আগে থেকে জানি 50 কেএসআই আর 29 কেএসআই, এটা ক্যালকুলেশন করলে আসে 0.63। তাহলে আমরা জানি প্রথম স্টেপ থেকে স্লেন্ডারনেস রেশিও যেটা এই দুইটা ভ্যালুর মধ্যে থেকে যেটা বড় সেটাকে আমরা স্লেন্ডারনেস রেশিও হিসেবে চুজ করব। তো এখান থেকে 0.76 যেহেতু বড়, তাই আমরা এখান থেকে ভ্যালুটা 0.76 টাকে পিক করছি। এবং সেখানে আবার আমরা আরেকটা চেক দেই যে যে ভ্যালুটা আমরা পাইতেছি স্লেন্ডারনেস রেশিওর, সেই ভ্যালুটা কি 1.5 এর থেকে ছোট নাকি বড়। 0.76 যেটা আসছে সেটা অবশ্যই 1.5 এর থেকে ছোট। তো এটা ছিল আমাদের প্রথম স্টেপ, কলামের ডিজাইন স্ট্রেংথ বের করার। সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হলো আমাদের ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস বের করা। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস বের করার দুইটা ফর্মুলা ছিল, দেখাইছিলাম। একটা যদি এই ল্যামডার ভ্যালুটা 1.5 এর থেকে বড় হয় তাহলে একরকম ফর্মুলা, আর যদি 1.5 এর থেকে ছোট হয় তাহলে একরকম ফর্মুলা। তো এই ক্ষেত্রে যেহেতু 1.5 এর থেকে ছোট, তাই আমাদের এই যে ফর্মুলাটা 0.658 টু দ্য পাওয়ার ল্যামডা স্কয়ার ইনটু এফ ওয়াই। 0.658 ল্যামডার বড় ভ্যালুটা পাইছিলাম 0.76, তার স্কয়ার ইনটু এফ ওয়াই 50। তো এটা ক্যালকুলেশন করলে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস যেটা সেটা আসে 39.26। তো এরপরের কাজ তো খুবই সিম্পল, নমিনাল স্ট্রেংথ বের করা। নমিনাল স্ট্রেংথ বের করার ফর্মুলাটা হলো এজি ইনটু এফসিআর। এজি যেটা সেটা হলো আমাদের স্টিলের ক্রস এরিয়া, আর এফসিআর যেটা, এফসিআর সেটা তো ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। তাহলে এজি এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো, এই সেম এআইসি টেবিল থেকে এজি এর ভ্যালুটা পাবো, যেটা আমাদের এই স্টিল সেকশনটার জন্য 38.8, তার সাথে এফসিআর এই যে এখান থেকে যে ভ্যালুটা পাইছি 39.26, এই দুইটা গুণ করলে আমাদের নমিনাল স্ট্রেংথ আসতেছে 1523.38 কিপ। তো এখান থেকে ডিজাইন স্ট্রেংথ বের করতে হলে জাস্ট এর সাথে একটা ফাই গুণ করতে হয়। সে ফাইয়ের ভ্যালুটা আমরা ফিক্সড বলে দিছি স্টিল কলাম ক্যালকুলেশনের সময়, যেটা হলো 0.85। 0.85 ইন্টু 1523.38, এটা গুণ করলে আমাদের কলামটার ডিজাইন স্ট্রেংথ আসতেছে 1294.87। সো এই পর্যন্তই আমাদের কলামের ডিজাইন স্ট্রেংথ বের করা। তাহলে দেখেন আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল এক্সাম্পল 2 আর এক্সাম্পল 4 এর মধ্যে যদি আমি একটু ডিফারেন্স বলতে চাই, তাহলে শুধুমাত্র এই যে দুইটা লেন্থ, এই দুইটা লেন্থ ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। তো
চেঞ্জ হবে কোথায়? শুধুমাত্র স্টেপ 1 এর এই যে এই ক্যালকুলেশনটুকু আর এই ক্যালকুলেশনটুকু এটুকুই চেঞ্জ হবে। আর এক্সাম্পল 2, 3, 4 এখানে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জ নাই। আগেও যে কাজ করে আসছি, যে ফর্মুলা ইউজ করে আসছি, এখানেও সেম সেই একই ফর্মুলা ইউজ করে আসতেছি এবং এই স্টেপগুলো খুবই ছোট ছোট স্টেপ। আর স্টিল কলাম আমরা যতদিন কলাম ডিজাইন করব বা স্টিলের কলাম যতদিন পড়বো না পড়বো, যত প্রবলেম সলভ করবো না কেন, যে কোনো কন্ডিশনেই থাক না কেন, সেটা একটা ফ্রেমের ম্যাথ হোক অথবা এই যে কোনো অ্যানালাইসিসই হোক না কেন, যে কন্ডিশনে দেওয়া থাক, শুধুমাত্র এই স্টেপ 1 এর এই ক্যালকুলেশনটাই চেঞ্জ হয়। বাকি 2, 3, 4 এর যেগুলো এগুলা চেঞ্জ হয় না, মোটামুটি সেম এরকম সূত্রই থাকে এবং এরকম সেম একই ক্যালকুলেশনই থাকে। সো আমাদের লাস্ট যেটা ছিল স্টেপ 5, লোকাল বাকলিং সেক। লোকাল বাকলিং সেকেরও দুইটা জাস্ট ফিক্সড ফর্মুলা আছে। লেন্সের জন্য ফর্মুলাটা হলো 0.56 ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই। তো এখানে 0.56, ই এর ভ্যালুটা হচ্ছে 29,000 কেএসআই আর এফ ওয়াই এর ভ্যালুটা হলো 50 কেএসআই। এটা ক্যালকুলেশন করলে আসে 13.48। আর এই বিএফ বাই 2টিএফ এটা এআইসি টেবিল থেকে পাবো, এটাও দেখাই দিছিলাম। তো ডাইরেক্ট টেবিল থেকে এই ভ্যালুটা আসে 7.15। তো যেহেতু আমাদের এই যে এই স্লেন্ডারনেস রেশিওটা আমাদের এই বিএফ বাই 2এফ এর থেকে বড়, 2টিএফ এর থেকে বড়, তার মানে আমরা বলতেছি এটা হচ্ছে একটা কম্প্যাক্ট সেকশন, এখানে কোনো লোকাল বাকলিং হবে না। সেম ভাবে ওয়েবের যে ফর্মুলা 1.49 ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই, সেখানেও সব ভ্যালুগুলা বসাইলে ভ্যালুটা আসে 35.88। আর এইচ বাই টি ডাব্লিউ যে রেশিওটা, এটা আমরা এআইসি টেবিল থেকে পাবো। এআইসি টেবিল থেকে এই ভ্যালুটা আসে 17.7। এখানেও স্লেন্ডারনেস রেশিওটা যেহেতু বড় এইচ বাই টি ডাব্লিউ থেকে, এখানেও আমরা বলতেছি সেকশনটা কম্প্যাক্ট সেকশন, এখানেও লোকাল বাকলিং হবে না। তো যেহেতু ফ্লেন্স এবং ওয়েব কোথাও লোকাল বাকলিং হচ্ছে না, তাই আমরা কমেন্টে লিখে দিতে পারি সো লোকাল বাকলিং উইল নট এফেক্ট। অর্থাৎ আমাদের এই কলামটা আছে ডিজাইন স্ট্রেংথ আমরা 1294.87 কি পাইছি, এটা কমবে না, এটা এই সেম পরিমাণ স্ট্রেংথ সে নিতে পারবে। সো এই প্রবলেমটা বুঝেন নাই এমন কেউ আছেন? এক্সাম্পল 4 বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? নেই মনে হয় স্যার, সবাই বুঝতে পারছে না। আচ্ছা স্যার সমস্যা হলে স্যার নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো স্যার, ট্রাই করার পরে। এখানে আমি এই ক্লাসের রেকর্ডিংও দিয়ে দিব, যদি কারোর আবার আরেকবার কোনো কোনো একটা পয়েন্ট মিস করে যান বা নেটের সমস্যার কারণে বা কয়েক মিনিট পরে জয়েন করার কারণে কোনো কিছু মিস করে গেলে সে একবার ভিডিওটা দেখে নিন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমাদের যে কলামের ডিজাইন যে পার্টটা, আমরা এই কলামের চ্যাপ্টারে 3টা ম্যাথ করলাম, এক্সাম্পল 1, 2, 4। 3টাই ছিল অ্যানালাইসিস, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট কলাম সেকশন দেওয়া ছিল, সেই কলাম সেকশনটা কতটুকু লোড নিতে পারবে, তার ডিজাইন স্ট্রেংথ কত, সেটা আমরা বের করছি। তো জিনিসটা এমন, ধরেন একটা এক্সিস্টিং একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে স্টিল স্ট্রাকচার আছে। তো তারা আপনাকে হায়ার করলো, হায়ার করে বললো যে আমার এখানে প্ল্যান, আপনি তাদেরকে প্ল্যান দেখলেন, প্ল্যান দেখে দেখলেন যে এই কলামে এত সেকশনের কলাম ইউজ করা হয়েছে। তো তারা আপনাকে বললো যে এই কলামটার সমস্যা দেখা দিচ্ছে, এই কলামটার ডিজাইন স্ট্রেংথ ঠিক আছে কিনা সেটা আপনি চেক করবেন। সেই কিভাবে চেক করবেন সেটার জন্য আমরা এক্সাম্পল 1, 2, 4 করলাম যে আপনার ওই যে কলামটা আছে তার দুই পাশে সাপোর্ট কন্ডিশন অনুযায়ী তার আপনি ডিজাইন স্ট্রেংথ বের করবেন। ডিজাইন স্ট্রেংথ বের করে দেখবেন, যেমন আমরা এখন যেটা করলাম সেটা আসছে 1295 কি, তার মানে ওই কলামটা নিতে পারবে 1295 কি। এখন ওই এক্সিস্টিং যেখানে আপনি গেছেন সেখানে প্ল্যান দেখে অথবা সেখানকার যে কন্ডিশন সে অনুযায়ী দেখবেন যে তার স্ল্যাব থেকে বা বিম থেকে ওই কলামের উপরে লোড আসতেছে কত। লোড যদি 1294 বা 95 ক্রস করে যায়, তখন আপনি নর্মালি বলতে পারবেন যে সেটা তার কলামের ক্যাপাসিটি থেকে বেশি পরিমাণ লোড কলামের উপরে আসতেছে, তাই সেখানে সমস্যা দেখা দিচ্ছে। সো আমরা এতক্ষণ আর কি অ্যানালাইসিস জিনিসটা দেখলাম। এক্সাম্পল 5 যেটা আছে সেটা হলো একটা কলাম ডিজাইন, মানে আপনার কাছে আপনি লোড জানেন, আপনি স্ল্যাব থেকে বা বিম থেকে একটা কলামের উপরে কি পরিমাণ লোড আসতেছে সেটা আপনি জানেন। এখন সেখান থেকে আপনাকে একটা কলাম ডিজাইন করে দিতে হবে, কত সেকশনের কলাম ডিজাইন মানে দিতে হবে সেটা আপনি এটা ডিসিশন দিবেন। স্টিল স্ট্রাকচার ডিজাইনের সব থেকে বড় সুবিধা হলো এখানে আপনার আসলে ওই কংক্রিটের মতো একদম ওই একটা ট্রায়াল ধরে নিয়ে বারবার ওই ঝামেলার কাজ করা লাগে না। এখানে যেহেতু আমি আগেই বলে দিছি যে এখানে এআইএসসি যে সমস্ত সেকশন স্টিল সেকশন বানাইতে বলবে, স্টিল ম্যানুফ্যাকচারাররা শুধুমাত্র সেই সমস্ত সেকশনই বানাবে, এর বাইরে কোনো কিছু বানাইতে পারবে না। তো এখানে আপনি জাস্ট লোড থেকে মোমেন্ট ক্যালকুলেশন করার পরে
আপনি আপনার পছন্দ মতো একটা স্টিলের সেকশন ধরে নেবেন, স্টিলের সেকশন ধরে নিয়ে জাস্ট চেক দিবেন যে তার ডিজাইন স্ট্রেংথটা আমাদের লোডের থেকে বেশি আছে কিনা, এতটুকু। তো কিভাবে করে আমরা একটু দেখি। এখানে বলতেছে কম্প্রেশন মেম্বার। কম্প্রেশন মেম্বার মানেই মেনলি কলামকে বোঝানো হয়, কারণ কলামের উপরে কম্প্রেসিভ লোড আসে। এটা আমরা এর আগে ক্লাসে দেখছি, এর আগে যে একটা ক্লাস নিয়েছি সেখানে দেখছি যে কলামের উপরে মেনলি বিমের থেকে যে লোডটা আসে কলামের উপরে মেনলি কম্প্রেসিভ লোডে আসতে পারে, সেটা হলো অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডই কলামের উপরে আসতে পারে। বলতেছে compression member is subjected to a service loads of 165 kips dead load and 535 kips of live load। তার মানে একটা কলামের উপরে 165 কিপ ডেড লোড পড়ে আর 535 কিপ লাইভ লোড পড়ে। বলতেছে দ্য মেম্বার ইজ 26 ফিট লং। তার মানে আমাদের যে কলামটা ডিজাইন করতে হবে সেই কলামটা হলো 26 ফিট লং অ্যান্ড পিনড অ্যাট ইচ এন্ড। তার মানে দুই পাশে, কলামের উপরে নিচে দুই পাশে পিন সাপোর্ট দেওয়া আছে। এখানে বলা আছে ইউজ A992 স্টিল, অর্থাৎ স্টিলের FY হবে 50 কেএসআই, সেটা ওরা ব্র্যাকেটে লিখে দিছে। কারো একজনের মনে হয় মাইক আনমিউট অবস্থায় আছে, একটু মিউট করেন। দেখেন এখানে আমাদের বলা আছে দ্য মেম্বার ইজ 26 ফিট লং, মানে কলামটা 26 ফিট লং এবং পিন ড্যাট 2 ইঞ্চি, তার মানে দুই পাশে পিন সাপোর্ট দেওয়া আছে। এবং ফাইনালি বলা আছে A992 স্টিল ইউজ করতে হবে, অর্থাৎ আমরা যে কলামটা ডিজাইন করব সেই কলামটাকে আমরা A992 স্টিলে ডিজাইন করব, যেটার FY হবে 50 কেএসআই। আর অ্যাডিশনালি এরা কি বলে দিয়েছে, সিলেক্ট এ ডাব্লিউ শেপ। তার মানে আমরা এখানে কলাম হিসেবে ডাব্লিউ শেপটাকে ইউজ করব। আমি আপনাদের মেইনলি মেজর তিনটা শেপ দেখাইছিলাম যেটা স্টিল স্ট্রাকচারে বেশি ইউজ করা হয়। একটা হলো ডাব্লিউ শেপ, একটা হলো সি শেপ, আর একটা হলো এল শেপ। তো এখানে এরা স্পেসিফিক্যালি বলে দিছে ডাব্লিউ শেপ ইউজ করতে। তাছাড়া ইন জেনারেল সবসময় কলামে ডাব্লিউ শেপটা ইউজ করা হয়। ডাব্লিউ কলাম বলেন বা বিম বলেন, স্টিলের স্ট্রাকচারাল মেম্বার হিসেবে ডাব্লিউ শেপটাই সব থেকে বেশি ইফেক্টিভ। তো প্রথম এখানে একটা ডিজাইন, কলাম ডিজাইনের প্রথম স্টেপটাই হলো লোড ক্যালকুলেশন। আরসিসি তেও যেমন ছিল এখানেও সেম, জাস্ট প্রথম স্টেপটাই হলো লোড ক্যালকুলেশন, যে আমাদের কলামটার উপরে কি পরিমাণ লোড আসছে। তো আমরা যদি ইউএসডি ডিজাইনের কথা চিন্তা করি, আলটিমেট স্ট্রেন্থ ডিজাইনের কথা বলি, তাহলে সেক্ষেত্রে টোটাল লোডের ফর্মুলাটা কি, টোটাল লোড ইকুয়াল টু 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। তো 1.2 ইন্টু এখানে ডেড লোড আছে 165 কিপ, সেটাই লিখছি, প্লাস 1.6 ইন্টু লাইভ লোড হলো 535 কিপ, তো সেটা লিখছি। লিখলে এখানে টোটাল লোড আসে 1054 কিপ, মানে 1054 কিপ টোটাল লোড আসে। তাহলে এখন আমাকে একটা কলাম ডিজাইন করতে হবে, অর্থাৎ আমাকে একটা স্টিলের ডাব্লিউ সেকশন সিলেক্ট করতে হবে যে সেকশনটার ডিজাইন স্ট্রেংথ হবে 1054 কিপের থেকে বেশি। তার মানে এখন আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ডাব্লিউ শেপ সিলেক্ট করব এবং সিলেক্ট করে দেখব যে সেটার স্ট্রেংথ 1054 কিপের থেকে বেশি আসে কিনা। যদি 1054 কিপের থেকে বেশি আসে তার মানে কি আমরা ডাইরেক্ট ওইটাকে সিলেক্ট করব। আর যদি 1054 কিপের থেকে বেশি কম আসে তাহলে আমাদের এই যে সেকশনটা আগে সিলেক্ট করছিলাম তার থেকে বড় একটা সেকশন সিলেক্ট করতে হবে। একটু ওয়েট করেন, আমি একটু টেবিলটা খুলি। তাহলে দেখেন এখন আমাদের কাজ কি, এখন এই যে এআইসি টেবিল যেটা আছে আমার কাছে, এই এআইসি টেবিল থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ডাব্লিউ সেকশন ধরে নিব। ডাব্লিউ সেকশন ধরে নিয়ে সেখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখব আমি যে সেকশনটা ধরলাম সেটা ওই 1054 কিপ লোড নিতে পারবে কিনা। এখন আমার কাছে 10 পেজের একটা পুরা এআইসি টেবিল আছে, সেখান থেকে আমি কোনটা ধরবো, আমি কি একটা বড় সেকশন ধরে নিব নাকি ছোট সেকশন ধরে নিব, এটা ডিপেন্ড করবে আমার ইঞ্জিনিয়ারিং জাজমেন্টের উপরে। যেমন এখানে আমাদের টোটাল লোড আসছে 1054 কিপ, তার মানে আমাদের এই 1054 কিপ লোডটাকে আমাকে যে কোনো একটা সেকশন সিলেক্ট করে রেজিস্ট করাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে 1054 কিপ মোটামুটি খুব হাই লোড না। এটা মোটামুটি যখন আপনি কয়েকটা ডিজাইন করবেন বা কয়েকটা অ্যানালাইসিস করবেন তখন আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে যে কত লোডের কলামের জন্য আশেপাশে কত ডাব্লিউ সেকশনের কলাম ইউজ করা লাগবে। ওরা ডাইরেক্ট একদম এক্সাক্ট ধারণা আসবে না, কিন্তু কাছাকাছি একটা ধারণা আসবে। যেমন আমি 1054 কিপ এই লোডটা রেজিস্ট করার জন্য যদি আমি সব থেকে বড় যেটা আছে W44 সেকশন সিলেক্ট করি তাহলে এটা আসলে ফিজিবল হবে না, কারণ W44 যে সেকশনটা আছে এটা দেখা যাচ্ছে 10,000 15,000 কিপ লোড নিতে পারে। আমার লোড রেজিস্ট করাইতে হবে মাত্র 1054 কিপ, তার মানে এটা কখনোই কস্ট ইফেক্টিভ হবে না। এখন এখানে আমি কোনটা সিলেক্ট করব, প্রথমে আমি ইচ্ছা মতো কোনটা সিলেক্ট করব সেটা আসলে মানে এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে।
কিছু প্রবলেম করলে, কিছু অ্যানালাইসিস প্রবলেম করলে বা কিছু ডিজাইন রিলেটেড প্রবলেম করলে এই জিনিসটা মোটামুটি আয়ত্তে চলে আসে। যেমন আমাদের কিছুক্ষণ আগে মানে এক্সাম্পল 4 এ আমরা যে প্রবলেমটা করলাম সেখানে দেখেন আমরা স্টিল যে কলামটা ছিল সেটা সেকশন ছিল কত W14 × 132। তো W14 × 132 এর জন্য আমরা ডিজাইন স্ট্যান্ড পাইছিলাম 1295 কিপ ধরেন। তার মানে কি আমি ওই W14 × 132 যদি এখানে ইউজ করি তাহলেও কিন্তু সেটা ওকে হয়ে যায়। কারণ আমাদের তো রেজিস্ট করাইতে হবে 1054 কে। তাহলে আমি কি করতে পারি, আমি ধরেন W14 দিয়ে কোনো একটা স্টিল সেকশন সিলেক্ট করলাম। এটা আপনার ইচ্ছা, আপনি আমি যে এখানে 14 × 145 করছি আপনি চাইলে যে কোনো একটা স্টিল সেকশন ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন ধরেন আমি এই প্রবলেমটা সলিউশনের জন্য বললাম যে লেট সিলেক্ট সেকশন W14 × 145। তার মানে আমি একটা সেকশন ধরে নিলাম। এখন এটার এই যে সেকশনটা ধরে নিলাম এটার ডিজাইন স্ট্যান্ড বের করে দেখবো যে সেটা ওই 1054 কিপ লোডটাকে নিতে পারে কিনা। তো এরপরের কাজ একদম আগের মতো। আগে যেটা করতাম যে প্রথমে সিলিন্ডারনেস রেশিও বের করতাম, অর্থাৎ ল্যামডা এক্স বের করতাম, ল্যামডা ওয়াই বের করতাম। এখানেও সেম, এখানেও আমাদের ল্যামডা এক্স এর ক্ষেত্রে ফর্মুলা যেটা কে এক্স এল এক্স ডিভাইডেড বাই আর এক্স ইন্টু পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। সো এখানে দেখেন যেহেতু দুই পাশে পিন সাপোর্ট আছে, কে এর ভ্যালু 1, এল এর ভ্যালু ওখানে বলা আছে মেম্বারটা 26 ফিট লং, 26 ফিটকে 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে আসছি। তার সাথে আর এক্স, এই W14 × 145 এর জন্য আর এক্স এর ভ্যালু আসবে 6.33, আর তার সাথে পাই ইন্টু রুট ওভার 50/29,000। সো এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 0.65। সেম ভাবে যখন ল্যামডা ওয়াই ক্যালকুলেশন করব, কে ওয়াই এল ওয়াই ডিভাইডেড বাই আর ওয়াই ইন্টু পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই, এটা ক্যালকুলেশন করলে আসে 1.03। তো এখান থেকে সে বড় যেটা 1.03 যেটা সেটাকে আমরা সিলেক্ট করলাম। এই 1.03 আবার 1.5 এর থেকেও ছোট। তো 1.5 এর থেকে যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস যখন বের করব অর্থাৎ এফসিআর যখন বের করব তখন 1.5 এর থেকে ছোট হওয়ার ফর্মুলা এটা 0.658 টু দ্য পাওয়ার ল্যামডা স্কয়ার ইনটু এফওয়াই। 0.658 ইনটু দ্য ল্যামডার ভ্যালু 1.03 স্কয়ার, তার সাথে এফওয়াই গুণ করলাম। এখান থেকে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস আসলো 32.07। তো সেখান থেকে এই যখন নমিনাল স্ট্রেংথ বের করব, নমিনাল স্ট্রেংথের ফর্মুলাটা হলো এজি ইনটু এফসিআর। এজি এর ভ্যালুটা কোথা থেকে পাবো, এই যে এআইসি টেবিল থেকে পাবো। এআইসি টেবিলের এই যে দেখেন প্রথম কলামে লেখা আছে এরিয়া, এই এরিয়া যেটা এ যেটা সেটাই হলো এজি। সো এখান থেকে আমি আমার যে W14 × 145 সেকশন সেটার এজি হলো 42.7 ইঞ্চি স্কয়ার। তো 42.7 এর সাথে এফসিআর এর ভ্যালুটা যদি বসাই তাহলে সেখান থেকে নমিনাল স্ট্রেংথ আসে 1369.47 কিপ। তো সেখান থেকে আমি যদি আবার ডিজাইন স্ট্রেংথ বের করি, ডিজাইন স্ট্রেংথ আসতেছে কত, মানে 5 ইন্টু 1369.47, তাহলে সেটা করলে আসে 1164 কিপ। তাহলে দেখেন আমি যে W14 × 145 সেকশন ধরে নিলাম সেটার ডিজাইন স্ট্রেংথ আসলো কত, 1164 কিপ। আর আমার যে টোটাল লোড ক্যালকুলেশন করছিলাম সেখানে টোটাল লোড আসলো কত, 1054 কিপ। তার মানে আমি যে স্টিলের সেকশনটা ধরে নিছি সেটার লোড নেওয়ার ক্ষমতা 1164 আর সেখানে লোড আছে 1054। তার মানে কি আমাদের সেকশনটা ঠিক আছে, ওকে আছে। তাহলে জাস্ট আমি এটাকে ডিসিশনে লিখে দিতে পারি, তো সিলেক্ট W14 × 145 সেকশন। যদি এমন হইতো যে এই ভ্যালুটা ধরেন 1054 থেকে ছোট আসছে তাহলে আমরা কি করতাম, তাহলে এই যে আমি এখানে আগে বের করে W14 × 145 সেকশনটা আছে এই যে এখানে, এই যে W14 আর এই যে W14 × 145, যদি এই ক্ষেত্রে ভ্যালুটা 1054 থেকে কম আসতো, 1054 থেকে কম আসতো তাহলে আমরা এই যে এআইসি টেবিলে থেকে জাস্ট 145 এর উপরে যে সেকশনটা আছে 159 যেটা সেটাকে সিলেক্ট করতাম। সিলেক্ট করে আবার এই যে কয়েকটা স্টেপ আছে এই স্টেপ 2 থেকে আবার সিলিন্ডার রেশিও বের করতাম, আবার এফসিআর বের করতাম, আবার নমিনাল স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথ বের করতাম। বের করে দেখতাম যে এবার 1054 থেকে বেশি আসে কিনা। বুঝতে পারছেন? আর এখানে দেখেন আরেকটা জিনিস লাস্টের এইটুকু করা নাই, লোকাল বাকলিং টেস্টটা এখানে দেওয়া নাই। লোকাল বাকলিং টেস্টটা অবশ্যই দিতে হবে, কারণ যদি আমার ডিজাইন স্ট্রেংথ আসতেছে 1164 কিন্তু যদি সেখানে লোকাল বাকলিং হয়ে যায় তাহলে তো সে 1164 লোড নিতে পারবে না, তার আগেই বেঁকে যাবে। তাই এখানেও সেম আগে যে ফর্মুলা দেখাইলাম, এই যে এখানে যে ফর্মুলা দেখালাম সেম এই ফর্মুলা দিয়ে এই ক্যালকুলেশন দিয়ে আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে লোকাল বাকলিংটা দেখাইতে হবে, লোকাল বাকলিং সেটটা দিতে হবে। তো ডিজাইন কিভাবে করতে হবে সেটা কি বুঝতে পারছেন? কারো কোনো অসুবিধা আছে?
স্যার আমার সেকশনের যে সেকশন ধরবো ওটা স্যার লোড যদি আর একটু বেশি হয়ে যায়, যেমন স্যার 1500 হয়ে যায়, তাহলে আচ্ছা স্যার কি আবার কাছাকাছি করতে হবে কিনা? আচ্ছা, যদি মানে ধরেন এখানে লোড আছে 1054 আর আপনি যেটা ধরলেন সেটা আসলো 1500, তাহলে তার স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী ডিজাইনে কোনো ভুল নাই, যেহেতু লোড বেশি আসে সেখানে তো ফেল করবে না, কিন্তু এটা আপনার ইকোনমিক্যাল দিক থেকে এটাকে মডিফাই করতে হবে। কারণ দেখা যাচ্ছে আপনি যদি ওই 1000-এর জায়গায় 1500 কিপের একটা কলাম ইউজ করেন, তাহলে সেটা আপনার প্রজেক্টের কস্ট অনেক বাড়ায় দিবে। কারণ স্টিলের এক একটা সেকশন, আমি জাস্ট একটু এখান টেবিল থেকে দেখাই। এই যে এখানে আমরা যেটা ধরলাম যে 14x145, এই 14x145 মানে কি সেটা আমি কিন্তু বলছিলাম যে এখানে 14x145 মানে 14টা হলো ডেপথ ইঞ্চিতে, আর 145 সেটা হলো পাউন্ড পার ফিট, তার মানে ওয়েট, ইউনিট ওয়েট প্রতি ফিটে তার ওজন কত পাউন্ড। এখানে 145 পাউন্ড পার ফিট, তার মানে আমরা যে সেকশনটা এখানে ইউজ করলাম সেটা প্রতি 1 ফিটের ওজন হলো 145 পাউন্ড। তো এটাকে যদি কেজিতে নেন তাহলে 2.2 দিয়ে ভাগ করেন। তো ধরেন আমি রাউন্ড ফিগারে 2 দিয়ে ভাগ করে বললাম ওই স্টিল সেকশনটা প্রতি ফিটে ওজন হলো 70 কেজি। তাহলে এখন যদি আমি এটার জায়গায় 145 না ইউজ করে 159 ইউজ করতাম, তাহলে দেখেন 14 কেজি, 14 পাউন্ড ওজন বেড়ে যেত। তার মানে 7 কেজি, প্রতি ফিটে 7 কেজি ওজন বেড়ে যেত। এখন প্রতি ফিটে যদি 7 কেজি ওজন বেড়ে যায়, তাহলে এখানে দেখেন লেন্থ দেওয়া আছে 26 ফিট। তাহলে দেখেন যে টোটাল ওজন, এই কলামটার ওজন কত বেশি বেড়ে যেত। তাহলে 26 × 7 যদি করি তাহলে কত আসে, এদিকে আসে 140, আর মানে 182 কেজি ওয়েট বেড়ে যেত। এখন 182 কেজি ওয়েট বেড়ে যাওয়া মানে এই স্টিলের দামও তো 182 কেজির জন্য বেড়ে যাওয়া। অর্থাৎ এটা আসলে যদি একাধিক কলামে সেম এরকম বেশি ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে প্রজেক্ট কস্টটা অনেক বেশি হয়ে যায়। স্টিল স্ট্রাকচারে আসলে এই ওয়েটের উপরে প্রজেক্ট কস্ট ডিপেন্ড করে। তাই আমরা চেষ্টা করি যে যত মডিফাই করা যায়। যদি আমার এখানে লোড আসে 1054, তাহলে আমি এমন একটা কলাম নেব যেটা লোড আসলে মানে 200 কিপের মধ্যে থাকলে ইটস ওকে। আসতে 1054, আমি 1250 কিপ মতো আসলো, ওকে, সমস্যা নেই। কিন্তু তার বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের একটু কমাইতে হবে। আর পরীক্ষায় অ্যান্সার করার সময় এরকম 300, 200, 300 আশেপাশে হলে ওকে। কিন্তু যদি এমন যাতে না হয় যে এখানে লোড আসছে 1054, আমি ইচ্ছা করে অনেক বড় একটা সেকশন ধরে নিলাম যেটার ক্যাপাসিটি আসলো 1800-1900, তার মানে আপনি বোঝাই যাচ্ছে যে আপনি জাস্ট একটা টায়ালের জন্য আপনি ইচ্ছা করে বড় সেকশন ধরে নিয়েছেন। স্যার এখন পরীক্ষার খাতায় যদি কম আসে তাহলে আমাকে আবার পুনরায় যে করা অঙ্কটা, হ্যাঁ, এটা তো সময় একটা বিষয়, এটার বিষয়ে কিছু সমাধান দেওয়া যায় কিনা? সমাধান দেওয়া যায় বলতে, পরীক্ষার হলে আপনারা যদি কম আসে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড আরেকটা ট্রায়াল দিবেন। ধরেন আপনি প্রথমে এখানে লোড আসছে 1054, আপনি মানে প্রথমে ট্রায়ালটাই আপনার দিতে আবার একটা সময় সাপেক্ষ, ওই জন্য বলছি। আচ্ছা বলি, যদি এখানে লোড আসছে ধরেন 1054, আপনি প্রথমে একটা ট্রায়াল দিলেন, সেটাতে আপনার ক্যাপাসিটি আসলো 700 কি, তার মানে আপনি বুঝতে পারতেছেন এখন একটা বড়টা ধরতে হবে। আপনি একবার ধরলেন, একবার ধরার পরেও ধরেন আসলো 900 কি, তার মানে এখনো পুরো লোডে আসে নাই। তখন আপনি স্টপ করতে পারেন। যদি না মিলে তাহলে একটা ট্রায়াল করবেন। আর এইখানে আসলে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে এরকম, ধরেন এই ম্যাথটার কথা যদি বলি, এই ম্যাথটা কতটুকু হয়েছে, এই ম্যাথটা কিন্তু মোটামুটি এটা শুরু হয়েছে এখান থেকে আর এখানে শেষ হয়েছে, মানে ধরেন 1 পেজ। আর যদি আমি লোকাল বাকলিং চেক দিতাম তাহলে 1.5 পেজ। আর আপনারা দেখেও বুঝতে পারতেছেন যে আসলে কলামের ম্যাথ সহজ, ছোট ম্যাথ। তো যদি এরকম হয় যে জাস্ট একটা ট্রায়াল দিয়ে হয়ে যাবে এরকম ম্যাথ হলে সেক্ষেত্রে তো অবশ্যই 10 মার্কস থাকবে না। আর যদি এরকম হয় যে আমি একটু ম্যাথের মধ্যে একটু কিছু ঘুরাই দিলাম যেটাতে আসলে 2টা ট্রায়াল প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই মার্কসটা বেশি থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। আর কারণ বুঝে যদি স্যার একটা টাইলে হয়ে যায় স্যার, সেক্ষেত্রে কি স্যার মার্কস কম কম দিবেন? না না, যদি বুঝে একটা ট্রায়ালও হয়ে যায়, মানে আপনি যখন সলিউশন করবেন এটা আমি দেখে বুঝবো যে আপনি আসলে কি, মানে আপনার লাকে একটা ট্রায়ালও হয়ে গেল নাকি আপনি মানে একটু বুদ্ধি খাটায় একটু ইচ্ছা করে বড় সেকশন ধরে নিছেন। কারণ প্রথম আমি তো সলিউশন, যখন আমি আপনাদের প্রশ্ন দিব আমি তো প্রশ্নটা অবশ্যই সলিউশন করব। তো সব জি স্যার। থেকে ইফেক্টিভ সেকশন কোনটা সেটা তো আমি জানবো। ধরেন আমি সলিউশন করে দেখলাম যে আমার এই W14x132 সেকশন দেওয়া হয়। এখন আপনি প্রথমে ট্রায়ালেই সলিউশন মিলানোর জন্য আপনি W18 বা 16 ইউজ করলেন, তখন তো আমি বুঝতেছি যে আপনি আসলে এখানে পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য ইয়ে করতেছেন। তবে এখানে আমি বলি স্টিল স্ট্রাকচারে আসলে মানে টাইম খুব বেশি লাগবে জিনিসটা এরকম না। আপনি যদি মানে প্রস্তুতি নিয়ে আসেন, প্র্যাকটিস করে আসেন, দেখেন আমরা কলাম চ্যাপ্টারে যতগুলা ম্যাথ করছি কোনোটাই কিন্তু খুব বড় কোনো ম্যাথ না, প্রত্যেকটা স্টেপ খুবই ছোট ছোট।
তো এখানে যদি আপনি মানে আপনি পারেন মানে আপনি প্রস্তুতি হয়ে আসেন তাহলে এখানে টাইম কখনোই কোনো ইফেক্ট ফেলবে না। আর যদি প্রস্তুতি না নিয়ে আসেন তাহলে আসলে আপনার টাইম বেশি থাকলেও দেখা যাচ্ছে অ্যান্সার করা কঠিন হয়ে যাবে।